এটা বাঙালির নতুন বছর। সেখানে আমার সহনাগরিকদের বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, দোকান পুড়িয়ে দেওয়া হলো। গান্ধীজির দেশে, গান্ধীজির ভূমিতে অহিংস অসহযোগ আন্দোলন ছাড়া কোনো উপায় নেই, এবং সেটাই আলটিমেটলি শাসককে মাথা নত করতে বাধ্য করে। মণিপুরে যায়নি, হ্যাঁ, তারা হাতরাসের সময় একই রকম অ্যাক্টিভ হয়নি, সেগুলো নিয়ে নিশ্চয়ই সমালোচনা করব, অন্য সময় সমালোচনা করব, কিন্তু তাতে মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে বা ভাঙড়ে যে ঘটনাটা ঘটেনি, এই ঘটনাগুলো লঘু হয়ে যাচ্ছে না। আমার পাড়ায় যদি কোনো সমস্যা হয়, আমি কিন্তু জানি যে কারা অসভ্যতাটা করতে পারে বা কারা অ্যাকচুয়ালি আইনটা হাতে তুলে নিয়েছে। যদি একবার ঘটতো আমরা বলতে পারতাম এটা একটা ব্যতিক্রমী ঘটনা। এটা বারবার ঘটছে। গত বছর লোকসভা নির্বাচনের আগে এই মুর্শিদাবাদের শক্তিপুরে কি পরিমাণ রায়ট হয়েছিল। বিশ্বাসটা ফিরিয়ে আনবার এক এবং একমাত্র উপায়, যারা অপরাধ করেছে তাদেরকে, আপনারা জানেন কারা অপরাধ করেছে, তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিন। আন্দোলনটা সঙ্গত, আন্দোলন নিয়ে কারোর আপত্তি নেই, কিন্তু আন্দোলন করা মানে আমি আমার সহনাগরিকের বাড়ি জ্বালা বা স্বাধীনতা পাই না। কয়েকদিন ধরে উনি যে পরিমাণ নিষ্ক্রিয় বা নিষ্পৃহ ছিলেন, এটা আমি আশা করতে পারি না। যেটা ঘটেছে সেটা শুধু নিন্দনীয় না, নক্কারজনক। মানে আমি সুকান্তবাবুর মোথাবাড়িতে যাওয়ার পরের ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে উনি বলেছেন হাতে এবার কাটারি তুলে নিতে হবে। এই উস্কানিমূলক কথাবার্তাগুলো বলবেন না। একটা ধর্মীয় বিশ্বাসে আঘাত করেন। কালকে যদি পুরী মন্দিরে যেহেতু দুর্নীতি হচ্ছে বা পদ্মনাভ মন্দিরে যেহেতু দুর্নীতির অভিযোগ এসছে, তা বলে যদি সেই ওচি পরিষদে দুজন মুসলিমকে রাখা বাধ্যতামূলক করা হয়, আমরা মেনে নেব? তা আমরা যদি সেটা না মানি, তাহলে উল্টো পক্ষ কেন মানবে? মুর্শিদাবাদ ফিরছে স্বাভাবিক ছন্দে। শামশেরগঞ্জ ছাড়া সব জায়গায় ইন্টারনেট পরিষেবা চালু, তবে এখনও জারি রয়েছে 163 ধারা। প্রথম কথা হচ্ছে, মুর্শিদাবাদ স্বাভাবিক ছন্দে ফিরছে, এটা শুনলেই এই বাংলার একজন সাধারণ নাগরিক হিসেবে লজ্জা হচ্ছে। এখানে মুর্শিদাবাদ অস্বাভাবিকটা হলো কেন? পয়লা বৈশাখ কিন্তু হিন্দুদের শুধু অনুষ্ঠান না, পয়লা বৈশাখ মানে বাংলা বছরের সূচনা হিন্দু মুসলিমের। এবং এই কারণে বাংলাদেশ যদি দেখো, এবছর তো না হয় ইউনূস সরকার আসার পর অনেক কিছু পরিবর্তিত হয়েছে, কিন্তু বাংলাদেশেও যদি তুমি দেখতে যে সংহতি মিছিল বা মঙ্গল যাত্রা যেটা হতো, সেটা কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষে করতো। নতুন বছরের আবার হিন্দু মুসলিম কি? এটা বাঙালির নতুন বছর। সেখানে আমার সহনাগরিকদের বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, দোকান পুড়িয়ে দেওয়া হলো, দুধের শিশুরা আক্রান্ত হলো। হ্যাঁ, আমি এই কথাটা কখনো বিশ্বাস করি না যে সব মুসলিম ভাই বা সব মুসলিম সাধারণ মানুষ বা সহনাগরিকরা এই আক্রমণের সঙ্গে যুক্ত, কিন্তু যারা আক্রমণ করেছিল তারা তো মঙ্গল গ্রহ থেকে আসেনি। আমার পাড়ায় যদি কোনো সমস্যা হয়, আমি কিন্তু জানি যে কারা অসভ্যতাটা করতে পারে বা কারা অ্যাকচুয়ালি আইনটা হাতে তুলে নিয়েছে। আমি যদি একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে সেটার প্রতিবাদ না করি, সেটা না আটকাই, তাহলে যত সঙ্গত দাবি হোক না কেন, কারণ এই পুরো আন্দোলনটা হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হয়েছে বা ওয়াকফ সংশোধনী অ্যাক্ট যেটা হয়েছে, সেটার বিরোধিতাতে। সেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অনেক অসঙ্গতি আছে, সেটা নিয়ে নিশ্চয়ই বিরোধিতা হতে পারে, কিন্তু সেই বিরোধিতার মানে এটা হতে পারে না যে আমি আমার হিন্দু ভাইদের বাড়িঘরগুলোকে আমি পোড়াবো। তুমি ভাবতে পারছো এই সময়টাতে সেই ভাগীরথী পেরিয়ে শামশেরগঞ্জ, ধুলিয়ান এইসব জায়গা থেকে মালদাতে গিয়ে বৈষ্ণবনগরে একটা স্কুলে রিফিউজি আশ্রয় নিচ্ছে আমার রাজ্যের ভিতর। এই যারা বাড়িটা ছাড়লো তারা তো একটা পাশ করেনি, এটা একটা কেন্দ্রীয় অ্যাক্ট পাশ হয়েছে দিল্লিতে। সেটাকে যদি আটকাতে হয়, সেটা আমাকে দিল্লি যে আবেদন দুরকমভাবে আটকানো যায়। এক, যে কোনো কেন্দ্রীয় আইন যদি আমায় আটকাতে হয়, এক, সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে আবেদন করতে হবে। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এটাকে অসাংবিধানিক রায় দিলে সেই আইনটা তামাদি হয়ে যাবে, একটা অপশান। দ্বিতীয় অপশান হচ্ছে, যারা আইনটা পাশ করেছে তাদেরকে কনভিন্স করতে হবে যে হ্যাঁ, এই আইনটা ভুল, আপনি এই আইনটা প্রত্যাহার করুন। এবং সেটা করবার একমাত্র উপায় হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন। তোমাদের মনে আছে 2021 সালে 3টে কৃষি আইন প্রত্যাহার করেছিল এই নরেন্দ্র মোদী সরকার, সেই সময় একক সংখ্যাগরিষ্ঠতা সরকার। কিন্তু কেন করতে বাধ্য হয়েছিল? কারণ যারা কৃষক ছিলেন, সেটা সারা ভারতবর্ষের কৃষক, কিন্তু নেতৃত্বে কারা ছিলেন? পশ্চিম উত্তরপ্রদেশ,
হরিয়ানা, পাঞ্জাব এখানকার যারা কৃষক ছিলেন তারা দিনের পর দিন কিন্তু অহিংস অসহযোগ আন্দোলন করেছে। উল্টো দিকে আমরা দেখেছি প্রশাসন তাদের উপর লাঠিচার্জ করেছে, জল কামান ব্যবহার করেছে, আটকে দিয়েছে। তারা কিন্তু আইন হাতে তুলে নেয়নি। এটা বিশ্বাস করুন, গান্ধীজির দেশে, গান্ধীজির ভূমিতে অহিংস অসহযোগ আন্দোলন ছাড়া কোনো উপায় নেই, এবং সেটাই আলটিমেটলি শাসককে মাথা নত করতে বাধ্য করে। কিন্তু আপনারা যেটা করছেন, যারা যারা এই আইনটা হাতে তুললেন এবং যারা যারা এই আইন হাতে তোলা সত্ত্বেও চুপ করে থাকলেন, তাদের যত সঙ্গত দাবি হোক না কেন, আপনারা কিন্তু সিংহভাগ মানুষের সমর্থন হারাবেন। ভাবুন তো, আজ বাদে কাল যখন কোর্টে এটা নিয়ে মামলা হবে, তার ভেতর 10 জন উকিলের ভেতর 9 জন হিন্দু উকিল হবে হয়তো। তাহলে সেইখানে দাঁড়িয়ে যখন এই আমাদের একসঙ্গে না লড়লে যেখানে এইসব জনবিরোধী আইনের বিরুদ্ধে আওয়াজ তোলা যাবে না, সেখানে আপনি আপনার সহনাগরিকের বাড়ি পোড়াচ্ছেন, সহনাগরিকের দোকান পুড়িয়ে দিচ্ছেন, একটা দুধের শিশুকে বাড়ি থেকে মা তাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। আমরা কোন বাংলায় যাচ্ছি? এবং যারা এটা জাস্টিফাই করার চেষ্টা করছেন বা মিনমিন করে বলছেন যে না আমরা এটা নিন্দা করছি, না, নিন্দা করাটা যথেষ্ট নয়। আমি এর আগেও ব্যক্তিগতভাবে আবেদন করেছি, আমার এই পেজের মাধ্যমে করেছি, একাধিক সাংবাদিকদের সাক্ষাৎকারে বলেছি, বিশ্বাসটা ফিরিয়ে আনবার এক এবং একমাত্র উপায়, যারা অপরাধ করেছে তাদেরকে, আপনারা জানেন কারা অপরাধ করেছে, তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিন, এবং যাদের বাড়ি, জমি, দোকান ভাঙচুর হয়েছে, তাদের বাড়ি, দোকান, জমি আপনারা চাঁদা তুলে তৈরি করে দিন। কারণ তারা আপনার প্রতিবেশী, তাদের দোকান থেকে হয়তো আপনারা বাজার করতেন, তাদের ছেলেমেয়েরা এবং আপনার ছেলেমেয়েরা হয়তো একই স্কুলে পড়তো। এই অবিশ্বাসটা যদি বাড়তে থাকে, সেখানে কিন্তু এরকম একাধিক জনবিরোধী ওয়াকাফ আইন পাশ করবার স্বাধীনতা পেয়ে যাবে কেন্দ্রের শাসক দল। এটা বুঝুন, বোঝার চেষ্টা করুন। দাদা, মুর্শিদাবাদে আসছে এনএইচআরসি, এবং ইতিমধ্যেই এই এনএইচআরসি আশা নিয়ে ফিরহাদ হাকিম মন্তব্য করছেন যে জাতীয় মানবাধিকার কমিশন খায় না মাথায় দেয়, জানা আছে? ফিরহাদ হাকিম কি বললেন না, তাতে যে অস্বাভাবিক এবং দুর্ঘটনাটা ঘটেছে সেটা লঘু হয়ে যায় না। এনএইচআরসি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, নিঃসন্দেহে সব জায়গায় সমান প্রোঅ্যাক্টিভনেস দেখায় না। হ্যাঁ, তারা মণিপুরে যায়নি, হ্যাঁ, তারা হাতরাসের সময় একই রকম অ্যাক্টিভ হয়নি, সেগুলো নিয়ে নিশ্চয়ই সমালোচনা করব, অন্য সময় সমালোচনা করব। কিন্তু তাতে মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে বা ভাঙড়ে যে ঘটনাটা ঘটেনি, এই ঘটনাগুলো লঘু হয়ে যাচ্ছে না। ফিরহাদ হাকিমকে বুঝতে হবে যে আজকে যদি দেখো, 7ম শিডিউল অনুযায়ী আইন শৃঙ্খলাটা রাজ্যের বিষয়। রাজ্য যদি এই ওয়াকাফ আইন বিরোধী আন্দোলনটাকে ঠিকঠাকভাবে দমিত করতে পারত, আন্দোলনটা সঙ্গত, আন্দোলন নিয়ে কারোর আপত্তি নেই, কিন্তু আন্দোলন করা মানে আমি আমার সহনাগরিকের বাড়ি জ্বালাবার স্বাধীনতা পাই না। মৌলালিতে আমার মেয়ে প্র্যাট মেমোরিয়ালে পড়ে, গত সপ্তাহে বৃহস্পতিবার দিন মৌলালিতে বাচ্চা ছেলে মেয়েদের স্কুলের গাড়িতে অতি উৎসাহী জনতার লাঠির আঘাত পড়েছে, তারা ভয় পেয়ে গেছে। এটা দেখার দায়িত্ব কার? আমতলাতে, ডায়মন্ড হারবারের আমতলাতে যখন পুলিশের গাড়িটা পোড়ানো হচ্ছিল, তখন ফিরহাদ হাকিমের একবারও মনে হয়নি আরে পুলিশ তো রাজ্যের পুলিশ, আমার পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে তো কালকে দেখলাম জাভেদ শামীম বলেছেন যে গর্তে ঢুকে থাকুক না কেন, পাতালে লুকিয়ে থাকলেও আমরা সেখান থেকে তাদেরকে খুঁজে বার করে শাস্তি দেব। প্লিজ দিন, কারণ এই অর্গানাইজড ওয়ার্কফোর্সের প্রতি বিশ্বাসটা ফিরিয়ে আনুন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী হতে পারি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রশাসনিক প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে উনি যে পরিমাণ নিষ্ক্রিয় বা নিষ্পৃহ ছিলেন, এটা আমি আশা করতে পারি না। যেটা ঘটেছে সেটা শুধু নিন্দনীয় না, নক্কারজনক। মানে আমার সহনাগরিককে তার ভিটে মাটি ছেড়ে চলে যেতে হবে ফর হোয়াট এভার বি দ্য রিজন। সেখানে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম এবং তার এন্টায়ার মন্ত্রিসভা এটা আটকাতে না পেরে এখন যদি এইসব
ফাও কথা বলে। সিদ্দিকুল্লাহ চৌধুরী যদি এই সব কথাবার্তা বলবার স্বাধীনতা পায়, তাহলে বুঝতে হবে এভরিথিং ইজ রটেন ইন দ্য নট ইন দ্য স্টেট অফ রোম ইন কেস এই ক্ষেত্রে এভরিথিং ইন দ্য ইজ রটেন ইন কেস ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা চলতে পারে না। দাদা, ইতিমধ্যে আমরা জানি যে মুর্শিদাবাদের ঘটনার পরে বহু নেতা নেতৃগণ সেখানে গেছেন অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে। তবে এখনও পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অনুমতি দেওয়া হয়নি এবং পুলিশের তরফ থেকে সেই অনুমতি তাকে দিচ্ছে না বলে তিনি এবার হাইকোর্টে আবেদন করেছেন। আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে তার সেখানে গেলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে? প্রথম কথা, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ম্যাচিউরিটি বা রাজনৈতিক ভাষা বা রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক আদর্শের সঙ্গে আমি সহমত নই। অত্যন্ত ভুলভাল কথা বলেন এবং অত্যন্ত উস্কানিমূলক কথাবার্তা বলেন, সব কটা সত্যি কথা। কিন্তু এটা মেনে নিতে হবে যে তিনি আমার বিরোধী দলনেতা। অ্যাজ পার কনস্টিটিউশন কোনো একটা রাজ্যের বিরোধী দলনেতা ক্যাবিনেট মন্ত্রীর সমতুল। আজকে মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে বা কিছুদিন আগে মালদার মোথাবাড়িতে যে ঘটনাটা ঘটেছিল বা গত কয়েক বছরের ভেতর বাদুড়িয়াতে যেরকম ঘটনা ঘটেছে, হাওড়ায় যেরকম ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো যদি না ঘটতো সব থেকে খুশি আমি হতাম। কিন্তু দুর্ভাগ্যবশত এই সরকার আসবার পর এটা ব্যতিক্রমী হয়ে, এটা যদি একবার ঘটতো আমরা বলতে পারতাম এটা একটা ব্যতিক্রমী ঘটনা। এটা বারবার ঘটছে। গত বছর লোকসভা নির্বাচনের আগে এই মুর্শিদাবাদের শক্তিপুরে কী পরিমাণ রায়ট হয়েছিল সেটা আমরা সবাই দেখেছি। তারপরে মুর্শিদাবাদের তিনটে তৃণমূল সাংসদ পেতেই পারে, তাতে রায়টটা মিথ্যে হয়ে যাচ্ছে না। এবার সমস্যাটা হচ্ছে বারবার যখন হচ্ছে, রায়টি কিন্তু নেতা নেত্রীদের বাড়িঘর পড়ে না, সাধারণ মানুষের বাড়িঘর পড়ে। এবং আমার বিধানসভার বিরোধী দলনেতার নাম শুভেন্দু অধিকারী হলে শুভেন্দু অধিকারীকে সেটা অ্যালাউ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই যুক্তিতে অ্যালাউ না করেন যে সেখানে গেলে আইনশৃঙ্খলার এবং সেখানে যাওয়ার পর সেই আইনশৃঙ্খলা মেনটেন করার দায়িত্ব রাজ্য সরকারের। হ্যাঁ, আমি জানি শুভেন্দু অধিকারী উস্কানিমূলক কথাবার্তা বলবেন ওখানে গিয়ে, সেটাকে আটকানোর দায়িত্ব রাজ্য সরকারের। কিন্তু উনি যদি শুভেন্দু অধিকারীর যাওয়াটাকে আটকান, তাহলে এটা মাথায় রাখবেন, কালকে মণিপুরে যখন আপনারা ডেলিগেশন পাঠিয়েছিলেন বা হাতরাসে যখন তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল গেছিল কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে, তখন ওখানকার স্বরাষ্ট্রমন্ত্রী, সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং বলেছিলেন যে এটা পলিটিক্যাল ট্যুরিজমের জায়গা নয়। আমরা সবাই তার নিন্দা করেছিলাম। তাহলে সেখানে পলিটিক্যাল ট্যুরিজমের মতো করা মন্তব্যকে যদি দায়িত্বজ্ঞানহীন বলি, তাহলে আজকে আপনি বিরোধী দলনেতাকে যদি ঢুকতে না দেন, সেটাও দায়িত্বজ্ঞানহীন প্রশাসনের পরিচয়। এটা 1 নম্বর। 2, তার পাশাপাশি শুভেন্দু অধিকারী হোক, সুকান্ত মজুমদার হোক, যেই হোক না কেন, আপনাদের একটা রাজনৈতিক লাইন আছে, সেই রাজনীতি করবার 100% স্বাধীনতা আপনাদের আছে। কিন্তু আপনারা সবার আগে তো বাঙালি, সবার আগে তো রক্ত মাংসের মানুষ। একটু বোঝার চেষ্টা করুন যে যখন কোথাও আগুন জ্বলে তখন সেখানে হাওয়া দিতে নেই, তখন জল দিতে হয়। পারলে জল নিয়ে, হ্যাঁ, এই সরকারের 1 লক্ষ রকম সমালোচনা করুক, আগে শান্তিটা আসুক, স্থিতাবস্থা হয়ে যাক, সেখানে দাঁড়াবার পর এই সরকারের যেখানে খুশি যত রকম সমালোচনা করুক, যেরকম আন্দোলন করতে হয় করুন, কিন্তু ওখানে গিয়ে উস্কানি দেবেন না। কারণ এটা আপনারা দিয়ে থাকেন। কারণ আমি সুকান্তবাবুর মোথাবাড়িতে যাওয়ার পরের ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে উনি বলেছিলেন হাতে এবার কাটারি তুলে নিতে হবে। এই উস্কানিমূলক কথাবার্তাগুলো বলবেন না। তার কারণ আপনারা তো ওখানে গিয়ে আগুনে বক্তব্য দিয়ে বাড়িতে ফেরত চলে আসবেন। থাকতে হবে সাধারণ মানুষকে, তাদেরকে কিন্তু আগুনের আঁচটা পোহাতে হবে। দেখুন, এই বৈঠকের ফলস্বরূপ কি হতে চলেছে সেটা আমি সত্যিই জানি না। তার কারণ ইমামরা বা মুয়াজ্জেমরা বা ফর দ্যাট ম্যাটার কোনো শুভবুদ্ধি সম্পন্ন মুসলিম হোক বা হিন্দু হোক বা যেই হোক, কেউ বলতে পারে না যে না আপনি আপনার পাশের বাড়িতে আগুন জ্বালান। এটা জানা সত্ত্বেও কিন্তু এই ঘটনা ঘটেছে বা ঘটছে। তার মানে আমার এই সমাজের ভেতর দেখো, যারা দাঙ্গা করছে তারা তো মঙ্গল গ্রহ থেকে আসেনি, এই সমাজ থেকেই এসছে। তাদেরকে কেন ধরতে পারেনি বা সেই ইন্টেলিজেন্সের খবর কেন এলো না, সেটা ডেফিনেটলি প্রশাসনিকভাবে একটা ব্যর্থতা।
তার পাশাপাশি সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিনিধি বা ধর্মীয় অভিভাবক হিসেবে ইমামরাও তো নিশ্চয়ই আবেদন করতে পারতেন, যে আমি যে আবেদনগুলো করলাম, যে যারা অপরাধ করেছে তোমরা তাদেরকে আইনের হাতে তুলে দাও, যারা অপরাধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যারা অপরাধ করেছে তারা মুসলিম হতে পারে, যারা অপরাধ করেছে বা আমার যে হিন্দু ভাইদের বাড়িগুলো ভাঙা হলো বা দোকানগুলো পুড়িয়ে গেল, আমরা সেটাকে নতুন করে চাঁদা তুলে বানিয়ে দেবো। যতক্ষণ এই বক্তব্যগুলো আসছে ততক্ষণ পর্যন্ত শুধু মিটিং মিছিল করে কোনো লাভ হবে না, বিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে। আর যতক্ষণ না বিশ্বাস ফিরে আসবে ততক্ষণ এই অবিশ্বাসের বাতাবরণকে কাজে লাগিয়ে যারা এই বিভেদটা করতে চায়, সেটা কেন্দ্র হোক, রাজ্য হোক, রাজনীতির ব্যবসায়ী হোক, হুসো এভার ইট মাইট বি, তারা কিন্তু তোমার ঘরে শীত দেবে। আমি আবার আরেকটা কথা দর্থহীনভাবে বলছি, হ্যাঁ, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হয়েছে বা ওয়াকফ সংশোধনী আইন যেটা হয়েছে তাতে অনেক কিছু আপত্তির জায়গা আছে, তাতে সেটা কন্টেস্ট করার জায়গা আছে। হ্যাঁ, কোথাও না কোথাও গিয়ে এটা একটা একচোখা আইন হয়েছে। যে যে সংশোধনীগুলো নরেন্দ্র মোদী সরকার দিয়েছে তাতে রাজনীতির উদ্দেশ্য খুব সুনিশ্চিত, কারণ যে যে যুক্তিগুলো ওয়াকফের ক্ষেত্রে বলা হয়েছে, হ্যাঁ আর্থিক দুর্নীতি হয়তো ওয়াকফের ক্ষেত্রে হয়েছে, কিন্তু সেটা তো যারা ওয়াকফটাকে ম্যানেজ করছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু তার মানে তো এটা, ইংরেজিতে একটা কথা আছে, থ্রোয়িং অ্যাওয়ে দ্য বেবি অ্যালং উইথ দ্য হট ওয়াটার। 4টে দুর্নীতির ঘটনা ঘটেছে বলে তো তুমি সব ওয়াকফকে দুর্নীতিগ্রস্ত বলতে পারো না। এই যে 8 লাখ একরের কথা বলা হচ্ছে, যদি ওইটা 8 লাখ একর হয়, এর মাঝে কপিল সিবালও বলছিলেন শুধুমাত্র দক্ষিণের 4টে রাজ্যে, তিরুমালা, তিরুপতি মন্দির, পদ্মনাভ মন্দির, এরকম জাস্ট কয়েকটা মন্দিরে 9.5 লক্ষ একর জমি আছে শুধু 4টে দক্ষিণের রাজ্যে। ত্রিভঙ্করের রাজপরিবারের সঙ্গে কেরালা স্টেটের দীর্ঘমেয়াদী আইনি লড়াই চলেছিল কেরালার পদ্মনাভ মন্দিরের সম্পত্তির অধিকার কার হাতে থাকবে। পুরীর জগন্নাথ মন্দিরে সম্পত্তি নিয়ে অসঙ্গতি পাওয়া গেছিলো, ল্যান্ড নাকি বিক্রি করে দেওয়া হচ্ছে, মানে দেবত্র সম্পত্তি ল্যান্ড বিক্রি করে দেওয়া হচ্ছে, যে কারণে গত বছর যখন কী নাম আমাদের নবীন পট্টনায়কের সরকার ছিল তারাও হাইলাইট করেছিল, এবং বিজেপি সরকার আসবার পর তারাও হাইলাইট করেছে, এবং এবছর একটা আইন পাশ করা হবে যে না, কোনো দেবত্র সম্পত্তির টাইটেল ট্রান্সফার করা যাবে না। অর্থাৎ দেবত্র সম্পত্তি হোক, ওয়াকফ সম্পত্তি হোক বা ঈশ্বরকে দান দেওয়া সম্পত্তিতে বিভিন্ন জায়গায় দুর্নীতি হয়েছে বা হচ্ছে। এবার কিন্তু সেটা যদি হয়ে থাকে তাহলে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে আপনি শাস্তি দিন। শুধুমাত্র যদি আপনি কোনো একটা ধর্মীয় বিশ্বাসে আঘাত করেন, কালকে যদি পুরী মন্দিরে যেহেতু দুর্নীতি হচ্ছে বা পদ্মনাভ মন্দিরে যেহেতু দুর্নীতির অভিযোগ এসছে, তা বলে যদি সেই ওচি পরিষদে 2জন মুসলিমকে রাখা বাধ্যতামূলক করা হয়, আমরা মেনে নেব? তা আমরা যদি সেটা না মানি তাহলে উল্টোপক্ষ কেন মানবে? এবং এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট মানে যেটি আইনে পরিণত হয়েছে তাকে নিয়ে অনেক অভিযোগ, আজকে 72টা অভিযোগ জমা পড়ে, আজকে কিন্তু শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এক্স্যাক্টলি, এবার সুপ্রিম কোর্টে যে 72টা শুনানি এবং সঙ্গত শুনানি, আচ্ছা ওখানে একটা বক্তব্য বলা আছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এখতিয়ার থাকবে কোনো একটা জায়গায় যদি ডিসপিউট হয়ে থাকে, সেটা ডিসপিউট না আনডিসপিউট, এবং যতক্ষণ না সেটা সিদ্ধান্ত হচ্ছে সেই সম্পত্তিটা সরকারি হবে। তোমরা জানো গত কয়েকদিন আগে দিল্লিতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাড়ি থেকে, জাজের বাড়ি থেকে কত কোটি কোটি টাকা পাওয়া গেছে, দুর্নীতির অভিযোগ এসেছিল। তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে যদি দুর্নীতির অভিযোগ আসতে পারে, তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এগেনস্টে আসতে পারে না? আমাকে তো বুঝতে হবে যে আমি চাইছিটা কি, আমি দুর্নীতি নিরসন করতে চাইছি, তাহলে দুর্নীতির রুট কজটাকে ধরুন। কিন্তু আপনি যদি এমন সিদ্ধান্ত দেন যেটা কোনো একটা স্পেসিফিক ধর্মীয় মানুষের ভাবাবেগে, তাহলে সে তো নিশ্চয়ই আবেদন মানে এরকম সন্দেহ করতে পারে যে আপনি রাজনৈতিক এবং ধর্মীয় উদ্দেশ্যে করছেন। কারণ আমি যে মানে উদাহরণগুলো দিলাম, সেটা পদ্মনাভ মন্দির হোক, পুরী মন্দির হোক, এগুলো খুব পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল। আমার এখানে যখন এই বিবেকানন্দের বাড়ি হোক বা আমার কেন নাম দক্ষিণেশ্বর মন্দিরের যখন ডালা আর্কেড তৈরি হচ্ছে, মানে সংস্কার, তখন দেখা গেছিলো যে রানী রাসমণির বাড়ির সঙ্গে উদ্বোধন ট্রাস্টের দীর্ঘমেয়াদী একটা মামলা চলছিল। সেই মামলা রাজ্য সরকারের হস্তক্ষেপে সেই মামলা
সমাধা হয়। মায়ের বাড়ি নিয়ে সমস্যা হয়েছিল, মানে সারদা মায়ের বাড়ি নিয়ে সমস্যা হয়েছিল শরিকদের সঙ্গে। বিশ্বনাথ দত্ত মানে নরেন্দ্রনাথ দত্ত মানে স্বামীজির বাবার শরিকদের সঙ্গে স্বামীজির ভিটে নিয়ে সমস্যা হয়েছিল, এবং তারপরে উদ্বোধন এবং তারপরে প্রশাসন তাতে হস্তক্ষেপ করে সে সমাধা করে। জমি থাকলে কিছু না কিছু জায়গায় জমি মাফিয়ারা থাকবে, সেই জমি মাফিয়াদের আইডেন্টিফাই করুন। জমি মাফিয়া আছে বলে আপনি কোনো একটা স্পেসিফিক ধর্মকে যদি টার্গেট করেন, তাহলে বুঝতে হবে আপনার উদ্দেশ্যটা সংস্কার নয়, উদ্দেশ্যটা রাজনীতি করা, এবং সেটা বারবার আসছে। কিন্তু সব যুক্তি মেনে নিলাম। ওয়াকফে যে সংশোধন হয়েছে সেটা বেশ কিছু মানে তাতে অসঙ্গতি রয়েছে, বিজেপি সরকার এক চোখামো করেছে, সব মেনে নিচ্ছি। কিন্তু তার মানে এটা হতে পারে না যে আমি তার প্রতিবাদে আমার প্রতিবেশীর বাড়ি জ্বালাবো। এটা যারা করছে তারা অপরাধ না, তারা পাপ করছেন। এবং গত কয়েকদিন আগে ঈদ ছিল, তার আগে 1 মাস ধরে মাহে রমজান ছিল। আমি এখান থেকে দাঁড়িয়ে সেই সকল শুভবুদ্ধি সম্পন্ন মুসলিম ভাইদের এবং সহনাগরিকদের বলছি, আপনারা যখন ইবাদত করছিলেন 1 মাস ধরে, রোজা রাখছিলেন, এক্স্যাক্টলি কী প্রার্থনা করছিলেন ঈশ্বরের কাছে? যে আপনার ভেতরের, আপনার মনের ভেতরের যে শয়তানটি আছে তাকে যাতে আপনারা তিরোহিত করতে পারেন, সেই কারণে উপোস করছিলেন। সেই কারণে আপনারা জাকাত দেন, দান করেন মানুষকে। আপনারা একদিকে জাকাত দিচ্ছেন, একদিকে দান করছেন, আর আরেকদিকে আপনার প্রতিবেশীর বাড়িতে আগুন জ্বালাচ্ছেন। এটা হতে পারে? আল্লাহ আপনাকে ক্ষমা করবে? সবার কথা ছেড়ে দিন, আইন কি করবে কি করবে না। আপনি তো ধর্মপ্রাণ, আপনি তো ধর্মের জন্য লড়াই করছেন। বারবার বলছি, যত এইগুলো করবেন, আপনি আপনার প্রতিবেশীর বাড়ি জ্বালাবেন, আপনি আপনার প্রতিবেশীর দোকান ভাঙচুর করবেন, তত কিন্তু বিজেপি বা বিজেপির মতো যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা অজুহাত পেয়ে যাবে, এবং অজুহাত পেয়ে যাবে আপনার অধিকার খর্ব করবার জন্যে। এবং আমরা যারা আপনাদের সঙ্গে লড়ছি, আপনাদের অধিকারের জন্য লড়ছি, আপনার সঙ্গত দাবির জন্য লড়ছি, তখন আমরাও কিন্তু ভরসা পাবো না। কারণ আমরা যারা আপনাদের জন্য লড়ার চেষ্টা করছি, আমাদের ভেতরে তখন অবিশ্বাস দানা বাঁধবে যে কাদের জন্য লড়ব। এই অবিশ্বাসটা দানা বাঁধতে দেবেন না। এই মাটি শুধুমাত্র রবীন্দ্রনাথ নজরুলের মাটি নয়, এই মাটিতে, এই ময়দানে একই সঙ্গে যখন হাবিব, নঈম, পিকে, চুনি ফুটবল খেলেছে আমরা হাততালি দিয়েছি। ইডেন গার্ডেন্সে সৌরভ গাঙ্গুলি 6 মারলেও হাততালি দিয়েছি, মোহাম্মদ শামি উইকেট নিলেও হাততালি দিয়েছি। এটা আমার উত্তরাধিকার। এই উত্তরাধিকারটা ভাঙতে দেবেন না, যে কোনো অজুহাতে নয়। আর যারা অপরাধ করেছে তারা না হিন্দু না মুসলিম, তারা দাঙ্গাবাজ, এবং দাঙ্গাবাজরা কারোর হয় না। সুযোগ পেলে আপনারা দেখছেন না বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে যে বাটার দোকানটা লুট হয়েছে তার মালিক কিন্তু মুসলিম। বাটা কোম্পানির লস হয়নি, লস হয়েছে ওই মুসলিম ভাইটির। আপনার ওখানে কালকে যদি দাঙ্গা লাগে না, আপনি একজন সংখ্যালঘু মানুষ, আপনি একজন মুসলিম ব্যবসায়ী হলে তার দোকানেও আগুন লাগবে। কারণ যারা দাঙ্গাবাজ তারা লুট করতেই আসে। এই সহজ সাধারণ কথাগুলো বুঝুন এবং অপরাধীদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দিন, বাকিটা আমরা বুঝে নেব। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।